আমাদের সেকেন্ড ফেজ মানুষের রেচন। মানুষের রেচনের প্রথমেই আমরা আলোচনা করব বৃক্ষ। মানুষের বৃক্ষ প্রধান রেচন। বৃক্ষটা কোথায় অবস্থান করে না আমরা দেখি বৃক্ষ দুটি পাকস্থলীর নিচে উদরে মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত। বাম দিকের বৃক্ষটা দ্বাদশ বক্ষদেশীয় কশেরুকা থেকে দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত, আর ডান দিকের বৃক্ষটা প্রথম কটিদেশীয় কশেরুকা থেকে তৃতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। কারণ ডান দিকের বৃক্ষটা ডান দিকের যকৃতের লতির চাপে সামান্য নিচে অবস্থিত থাকে। প্রতিটি বৃক্ষ মসৃণ, কালচে বা বাদামি রক্তবর্ণের, শিমের বীজের মতো দেখতে। পুরুষদের ক্ষেত্রে এর গড় ওজন 150 গ্রাম, স্ত্রীদের ক্ষেত্রে 135 গ্রাম। এখন প্রতিটা বৃক্ষকে ঘিরে রেখেছে তোমার যে পাতলা পর্দা, তার একটা ধারণা আমরা দেব। প্রতিটা বৃক্ষের বাইরের দিক উত্তল, ভেতরের দিক অবতল। অবতল অংশে যে খাঁজ থাকে তাকে আমরা বলতে পারি আইলা। এখন বৃক্ষকে ঘিরে রেখেছে তিনটে স্তর। এই তিনটে স্তরের মধ্যে আমরা দেখি একেবারে ভেতরের স্তরটাকে আমরা বলতে পারি রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলটা হচ্ছে মসৃণ, স্বচ্ছ, ফাইব্রাস পর্দা দ্বারা গঠিত হয় এবং যেটি একেবারে হাইলাম পর্যন্ত বিস্তৃত থাকে। হাইলাম পর্যন্ত বিস্তৃত থাকে। এর প্রধানত কাজ বহিরাগত জীবাণু ভেতরে প্রবেশে বাধা দান করতে মূলত সক্ষম হয়। নেক্সট, দ্বিতীয় যে স্তরটা থাকে, অর্থাৎ রেনাল ক্যাপসুলের ওপরে যে স্তরটা থাকে তার নাম অ্যাডিপোজ ক্যাপসুল। এটা মাস অফ ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত হয়। এটির প্রধানত কাজ বৃক্ষকে উদর গহ্বরে ধরে রাখতে সক্ষম হয়। একেবারে বাইরের দিকে যে স্তর থাকে তার নাম রেনাল ফেসিয়া। এটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হয়, পাতলা স্তর যা বৃক্ষকে উদর গহ্বরীয় প্রাচীরের সঙ্গে যুক্ত রাখতে মূলত সক্ষম হয়ে থাকে। এখন আমরা যদি বৃক্ষের আকৃতি দেখি, আমরা কি দেখব না বৃক্ষের আকৃতিতে দেখব যে বৃক্ষের বাইরের দিকে যে লাল বর্ণের অংশ তাকে বলা কর্টেক্স। এই কর্টেক্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সুপারফিশিয়াল কর্টেক্স, একটা জাক্সটামেডুলারি কর্টেক্স। এই সুপারফিশিয়াল কর্টেক্সে থাকে 83% তোমার নেফ্রন, এদের বলে সুপারফিশিয়াল নেফ্রন। এর আর একটা আছে জাক্সটামেডুলারি কর্টেক্স, এখানে থাকে 15 থেকে 17% নেফ্রন, যারা পরিশ্রুতকরণে অংশগ্রহণ করে। বাইরের দিকে গাঢ় লাল বর্ণের অংশকে বলা কর্টেক্স, ভেতরের দিকে হালকা লাল বর্ণের অংশকে বলা মেডালা। এখন বৃক্ষের মেডালা অংশে 6 থেকে 15টি পিরামিডাকৃতি অঞ্চল বর্তমান থাকে। একে বলা হয় রেনাল পিরামিড বা বৃক্ষীয় পিরামিড। এখন এই রেনাল পিরামিডগুলি একত্রীভূত হয়ে একটা রেনাল প্যাপিলা গঠন করতে সক্ষম হয়। বৃক্ষের বহিস্তরের কিছু কিছু অংশ অন্তঃস্তরের গভীরে প্রবেশ করে স্তম্ভাকৃতি অঞ্চল গঠন করেছে।
একে বলে রেনাল কলাম বা বৃক্কীয় স্তম্ভ। দুটো বা তিনটে পিরামিড নিয়ে একটি রেনাল প্যাপিলা গঠিত হয়। প্যাপিলাগুলির প্রান্তে যে ছিদ্র থাকে তাকে বলে পিরোকা ছিদ্র। বৃক্কের অবতল অংশে খাঁজকে বলা হাইলাম। এই হাইলামের মধ্য দিয়ে বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী ও স্নায়ুতন্ত্র বৃক্কে প্রবেশ করে। বৃক্কীয় শিরা ও গভীনী বৃক্ক থেকে বার হয়ে আসে। এখন আমরা দেখি যে বৃক্কের আমরা এরপরে দেখব কি বৃক্কের অবতল অঞ্চল থেকে যে নলাকৃতি অংশটি নিচের দিকে নেমে আসে এবং যা মূত্রথলির সঙ্গে যুক্ত থাকে তাকে বলে গভীনী বা ইউরেটা। গভীনীর ঊর্ধ্ব প্রসারিত অংশকে বলে রেনাল পেলভিস। রেনাল পেলভিস বৃক্কের অন্তঃস্তরে প্রবেশ করলে এর নাম হয় রেনাল সাইনাস। এই রেনাল পেলভিস বৃক্কের অন্তঃস্তরে প্রবেশ করে প্রধান দুটো বা তিনটে শাখায় বিভক্ত হয়। একে বলে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিসেস। প্রতিটি শাখা আবার কতগুলি উপশাখায় বিভক্ত হয়, একে বলে মাইনর ক্যালিক্স বা মাইনর ক্যালিসেস। এখন আমরা দেখি রেনাল পিরামিড রেনাল প্যাপিলাতে উন্মুক্ত হয়। প্যাপিলাগুলি মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্সে, এবং আমরা দেখি এই মেজর ক্যালিক্সগুলো কি করে, রেনাল পেলভিসের মাধ্যমে গভীনীর মধ্য দিয়ে মূত্রথলির সঙ্গে যুক্ত থাকতে সক্ষম হয়। বৃক্কের কাজ কি? কাজ হচ্ছে বিপাকীয় বর্জ্য পদার্থের অপসারণ। বিপাকজাত নানাবিধ নাইট্রোজেন ঘটিত, সালফার ঘটিত বর্জ্য পদার্থ ও অন্যান্য অপ্রয়োজনীয় জৈব অজৈব পদার্থ মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে থাকে। নেক্সট, রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব অর্থাৎ রক্তরসের বিক্রিয়া বজায় রাখতে বৃক্ক সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট, নির্বাচিত পুনঃশোষণ প্রক্রিয়ায় রক্তের কয়েকটি নির্দিষ্ট প্রয়োজনীয় উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখতে বৃক্ক সাহায্য করে। বৃক্ক রক্ত কলাকোষের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বৃক্কের মাধ্যমে দেহ থেকে বিভিন্ন প্রকার বিষময় বা ক্ষতিকারক বা ভেষজ পদার্থ অপসারণ করতে সক্ষম হয়। এছাড়া কয়েক ধরনের নতুন পদার্থ অ্যামোনিয়া, হেপিউরিক অ্যাসিড, তারপর অজৈব ফসফেট প্রভৃতি উৎপাদন করে। এই অ্যামোনিয়া অম্লত্ব ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে। নেক্সট, বৃক্ক থেকে উৎপন্ন এরিথ্রোপোয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে। প্রকৃতপক্ষে বৃক্ক থেকে উৎপন্ন হয় এরিথ্রোজেনিন হরমোন, যা এরিথ্রোপোয়েটিনোজেন প্রোটিনকে এরিথ্রোপোয়েটিনে রূপান্তরিত করতে সক্ষম হয়, যা লোহিত রক্তকণিকা সৃষ্টি করতে সাহায্য করে এরিথ্রোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে। বৃক্ক থেকে উৎপন্ন হচ্ছে তোমার রেনিন হরমোন, গ্লোমেরুলাসের মধ্যে রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। বৃক্ক ভিটামিন ডি বিপাকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয়। এরপর আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে নেফ্রন। এখন
নেফ্রন কাকে বলব? ম্যালপিজিয়ান কর্পাসল ও ব্রেকিও নালিকা দ্বারা গঠিত যে অংশ বিশেষ রক্ত পরিশ্রুতকরণের মাধ্যমে মূত্র উৎপাদন করতে সক্ষম হয় তাকে বলা হয় তোমার নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একক। এখন আমরা কি দেখব? দেখা হচ্ছে কি এই যে নেফ্রনের প্রধানত দুটো অংশ, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল আর আরেকটা হচ্ছে বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসল কাকে বলতে পারি? বাউম্যানস ক্যাপসুল ও গ্লোমেরিউলাস দ্বারা গঠিত যে অংশ বিশেষ রক্ত পরিশ্রুতকরণে সহায়তা করে তাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। এখন বাউম্যানস ক্যাপসুল কাকে বলবো? কাপ আকৃতি সদৃশ যে অংশ বিশেষ গ্লোমেরিউলাসকে বেষ্টন করে থাকে। কাপ আকৃতি সদৃশ যে অংশ বিশেষ গ্লোমেরিউলাসকে বেষ্টন করে থাকে তাকে বলতে পারি আমরা বাউম্যানস ক্যাপসুল। এখন বাউম্যানস ক্যাপসুলকে ঘিরে দুটো কোষীয় স্তর থাকে। একটা হচ্ছে তোমার বাউম্যানস ক্যাপসুলের বৃক্কীয় নালিকাকে ঘিরে যে কোষীয় স্তর তাকে বলা প্যারাইটাল স্তর। এই প্যারাইটাল স্তর সরল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত হয়। আবার গ্লোমেরিউলাসকে বেষ্টন করে যে কোষীয় স্তর থাকে তাকে বলে ভিসেরাল স্তর। এটা পোডোসাইট কোষ দ্বারা গঠিত হয়। এই প্যারাইটাল স্তর ভিসেরাল স্তরের মাঝখানে যে ফাঁকা স্থান তাকে বলে ক্যাপসুলার স্পেস। এর মধ্যে যে ফ্লুইডটা থাকে তাকে বলে ক্যাপসুলীয় পরিশ্রুত তরল পদার্থ। এখন দেখা যাচ্ছে কি যে গ্লোমেরিউলার ক্যাপসুলের ভিসেরাল স্তর আর গ্লোমেরিউলাসের এন্ডোথেলিয়াম, গ্লোমেরিউলাসের ক্যাপসুলের ভিসেরাল স্তর, গ্লোমেরিউলাসের এন্ডোথেলিয়াম একত্রীভূত হয়ে গঠন করে এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন। এই এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেনকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ডোথেলিয়াম অব দ্য গ্লোমেরিউলাস, গ্লোমেরিউলাসের এন্ডোথেলিয়াম অংশ, গ্লোমেরিউলাসের ভিত্তিপর্দা, আবার গ্লোমেরিউলার ক্যাপসুলের ভিসেরাল স্তরের এপিথেলিয়াম অংশ। গ্লোমেরিউলাসের এন্ডোথেলিয়াম অংশটি হল এন্ডোথেলিয়াল কোষ, অর্থাৎ একক এন্ডোথেলিয়াল কোষ দ্বারা গঠিত হয় এবং যার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যাকে বলতে পারি ফেনেস্ট্রেটেড পোর। এবং এই ফেনেস্ট্রেটেড পোরগুলোর প্রধানত কাজ করে কি? রক্ত কোষগুলিকে ভেতরে প্রবেশে বাধা দান করে। গ্লোমেরিউলাসের ভিত্তিপর্দার পরের কাজ কি? এই গ্লোমেরিউলাসের ভিত্তিপর্দা এটি বর্তমান থাকে এন্ডোথেলিয়ামের নিচে এবং এখানে কোনো ছিদ্র থাকে না। এর মধ্যে থাকে তোমার গ্লাইকোপ্রোটিন ম্যাট্রিক্স, যার প্রধানত কাজ বৃহদাকৃতি প্রোটিনগুলোকে ভেতরে প্রবেশে বাধা দান করে। নেক্সট হচ্ছে গ্লোমেরিউলার ক্যাপসুলের ভিসেরাল স্তরের এপিথেলিয়াম অংশ। এই ভিসেরাল স্তরের এপিথেলিয়াম অংশে আমরা দেখি ভিন্ন ধরনের কোষ দেখা যায়, একে বলে পোডোসাইট কোষ। এই প্রত্যেকটি পোডোসাইট কোষ থেকে যে ফুট লাইক অ্যাপারচার বা যেগুলোকে বলা হয়ে থাকে উদ্গত অংশ বেরোয় তাকে বলে পেডিসেল। এবং আমরা দেখি এই পেডিসেলগুলো, এই পেডিসেল আর অ্যারেঞ্জড প্যারালাল টু দ্য সার্কামফারেন্স অফ দ্য গ্লোমেরিউলাস অ্যান্ড কভার দ্য বেসমেন্ট মেমব্রেন except for spaces between them called filtration slits.
অর্থাৎ দেখা যাচ্ছে কি এই পোডোসাইট কোষগুলো থেকে যে মুখ্য উদ্গত অংশ পেডিসেল, পেডিসেলগুলোর মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন স্লেট, এবং ফিল্ট্রেশন স্লেট যাকে কভার করে থাকে ভিত্তি পর্দা। এখন গ্লোমেরুলাস কাকে বলবো? অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকার সমন্বয়ে সৃষ্ট যে রক্তজাল, রক্ত পরিশ্রুতকরণে সহায়তা করে, তাকে বলা হয় গ্লোমেরুলাস। অন্তর্মুখী ধমনিকার ব্যাস কত? 50 মাইক্রন। বহির্মুখী ধমনিকার ব্যাস কত? 25 মাইক্রন। নেক্সট, পরেরটা হচ্ছে তোমার নিকটবর্তী সংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আমরা কাকে বলতে পারি? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা কাকে বলবো? বাউম্যানস ক্যাপসুল ও হেনলির লুপের মধ্যে সংযোগ স্থাপনকারী 14 থেকে 15 মিলিমিটার দীর্ঘ এবং 55 মাইক্রন ব্যাস সম্পন্ন যে অধিক কুণ্ডলীকৃত নালিকা, তাকে আমরা বলতে পারি তোমার নিকটবর্তী সংবর্ত নালিকা। এখন নিকটবর্তী সংবর্ত নালিকা, এই নিকটবর্তী সংবর্ত নালিকার ভেতরে আমরা মূলত দেখি এই নিকটবর্তী সংবর্ত নালিকার এটি বাউম্যানস ক্যাপসুলের নিচ থেকে হেনলির লুপ পর্যন্ত বিস্তৃত থাকে। এবং আমরা দেখি এই যে নিকটবর্তী সংবর্ত নালিকা বলা হচ্ছে, এটি এই নিকটবর্তী সংবর্ত নালিকার এর প্রধানত কাজ কি না? এর কাজ সক্রিয় শোষণ পদ্ধতিতে ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন খনিজ পদার্থ আয়ন ঘটিত অবস্থায় শোষণ করে। নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে জল, ইউরিয়া প্রভৃতি শোষিত হয় এবং কারো কারো মতে বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়। যদি কোনো কারণে প্রোটিন অণু ভেতরে প্রবেশ করে তাহলে পিনোসাইটোসিস পদ্ধতিতে পুনঃশোষিত হয়ে থাকে। যদি কোনো কারণে প্রোটিন অণু ভেতরে প্রবেশ করে তাহলে তা পিনোসাইটোসিস পদ্ধতিতে পুনঃশোষিত হবার ক্ষমতা রাখে। এবং এই যে নিকটবর্তী সংবর্ত নালিকা কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত হয়, ঘনকাকার আবরণী কলা, যার বাইরের দিকে প্রচুর ব্রাশ বর্ডার থাকে, যা অধিক শোষণে সাহায্য করে। অধিক শোষণের জন্য অধিক শক্তি দরকার। এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া বর্তমান, যা অধিক শক্তি প্রদানে সাহায্য করে থাকে। হেনলির লুপ কাকে বলবো? নিকটবর্তী সংবর্ত নালিকা ও দূরবর্তী সংবর্ত নালিকার মধ্যে সংযোগ স্থাপনকারী। নিকটবর্তী সংবর্ত নালিকা দূরবর্তী সংবর্ত নালিকার মধ্যে সংযোগ স্থাপনকারী 20 থেকে 25 মিলিমিটার দীর্ঘ এবং 25 থেকে 30 মাইক্রন ব্যাস সম্পন্ন যে ইউ আকৃতির নালিকা, তাকে বলা হয় হেনলির লুপ। হেনলির লুপকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পুরু নিম্নগামী বাহু, সরু নিম্নগামী বাহু, সরু ঊর্ধ্বগামী বাহু, পুরু ঊর্ধ্বগামী বাহু। হেনলি লুপের কাজ কি? হেনলি লুপের নিম্নগামী বাহু নালিকা বহিস্থ তরল থেকে সোডিয়াম আয়ন পুনঃশোষণ ঘটে। হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহু নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে জলের পুনঃশোষণ ঘটে। নেক্সট, দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল কাকে বলবো? হেনলির লুপ ও সংগ্রাহক নালিকার মধ্যে সংযোগ স্থাপনকারী 5 মিলিমিটার দীর্ঘ 50 মাইক্রন ব্যাস সম্পন্ন যে কম কুণ্ডলীকৃত নালিকা বর্তমান, তাকে বলা হয় দূরবর্তী সংবর্ত নালিকা। দূরবর্তী সংবর্ত নালিকার প্রাচীরও কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত হয়, কিন্তু এখানে
তোমার অধিক ব্রাশ বর্ডার থাকে না, তাই অধিক শোষণ ঘটে না, এবং এখানে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম, তাই অধিক শক্তি এখানে প্রয়োজন হয় না। কাজ কি? পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে খরিত অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের প্রভাবে এখানে প্রচুর পরিমাণে জলের পুনঃশোষণ ঘটে, প্রচুর পরিমাণে জলের পুনঃশোষণ ঘটে। নেক্সট আমরা আলোচনা করব মূত্র কিভাবে সৃষ্টি হয়, বা মূত্র সৃষ্টি পদ্ধতিটা আমরা আজকে ছোট করে আলোচনা করব। এখন বিজ্ঞানী কুশনির মতে মূত্র উৎপাদন পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বিজ্ঞানী কুশনির মতে মূত্র উৎপাদন পদ্ধতিকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। মূত্র উৎপাদন পদ্ধতিটাকে আমরা যে ভাগগুলো, গ্লোমেরিউলাস দ্বারা পরিস্রাবণ, ব্রেকিও নালিকা দ্বারা পুনঃশোষণ, ব্রেকিও নালিকা দ্বারা ক্ষরণ, নতুন বস্তুর পুনরুৎপাদন বলা হয়ে থাকে। এখন আমরা দেখি যে এই যে গ্লোমেরিউলাস দ্বারা পরিস্রাবণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, গ্লোমেরিউলাস দ্বারা পরিস্রাবণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অন্তর্মুখী ধমনিকার ব্যাস 50 মাইক্রন ও বহির্মুখী ধমনিকার ব্যাস 25 মাইক্রন হওয়ায়, অন্তর্মুখী ধমনিকার ব্যাস বহির্মুখী ধমনিকা অপেক্ষা অত্যধিক হওয়ায় বাউমান্স ক্যাপসুলের গহ্বরে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। ফলে রক্তস্থিত প্রোটিন ছাড়া বাদবাকি অংশ পরিশ্রুত হয়ে বাউমান্স ক্যাপসুলের গহ্বরে সঞ্চিত হয়। এই সঞ্চিত তরলকে বলা হয় গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল পদার্থ। এখন বিজ্ঞানী কুশনি এই তরল পদার্থগুলোর যে তোমার এই যে আলট্রা ফিল্ট্রেশনকে উনি একটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। এই আলট্রা ফিল্ট্রেশন সূত্রটা কি? এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার ইকুয়াল টু গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার মাইনাস ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার প্লাস ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার। অর্থাৎ বলা হচ্ছে কি, তোমার যে গ্লোমেরিউলাসের ভেতরে উদস্থৈতিক চাপ, এই গ্লোমেরিউলাসের স্থিত রক্তজালকের চাপ, এই রক্তজালকের চাপ এটাকে বলেন কেউ কেউ 60 মিলিমিটার অথবা 75 মিলিমিটার পারদচাপের সমান। এটা থেকে যদি আমরা ক্যাপসুলার উদস্থৈতিক চাপ, ক্যাপসুলীয় উদস্থৈতিক চাপ যা হচ্ছে তোমার 20 থেকে 25 মিলিমিটার পারদচাপের সমান, এবং তোমার হচ্ছে পরেরটা হচ্ছে কি না ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার। এই ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার যেটা হচ্ছে তোমার এই ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার 15 থেকে 20 মিলিমিটার পারদচাপের সমান। এই ক্যাপসুলীয় উদস্থৈতিক চাপ এবং রক্তস্থিত কোলয়েডীয় অবিশ্রবণীয় চাপ একত্রে যুক্ত করে যদি গ্লোমেরুলীয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার আমরা মাপতে পারবো। অর্থাৎ এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার কত হবে না, সেটা হবে 10 মিলিমিটার পারদচাপের সমান অথবা 35 মিলিমিটার পারদচাপের সমান দেখা যায়। নেক্সট দ্বিতীয়টা কি, এরপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ব্রেকিও নালিকা দ্বারা পুনঃশোষণ। আমরা দেখি যে নিকটবর্তী সংবর্ত নালিকা সক্রিয় শোষণ পদ্ধতিতে বিভিন্ন খনিজ পদার্থ আয়ন গঠিত অবস্থায় শোষণ করে। ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো শোষণ করতে সক্ষম হয়। এবং নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে জল ও ইউরিয়ার শোষণ ঘটে। যদি কোনো কারণে প্রোটিন অণু ভেতরে প্রবেশ করে, পিনোসাইটোসিস পদ্ধতিতে পুনঃশোষিত হয়। হেনলির লুপের কাজ কি?
হেনলি লোক নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে জলের পুনঃশোষণ ঘটায়। আবার আমরা দেখি না সোডিয়াম আয়নের পুনঃশোষণ ঘটাতে সক্ষম হয়। আবার দূরবর্তী সংবর্ত নালিকার কাজ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে খরিত অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রভাবে এখানে প্রচুর পরিমাণে জলের পুনঃশোষণ ঘটে, ফলে লঘুসারক তরল মূত্ররূপে নির্গত হয়। বিজ্ঞানী কোশ্চেনের নেক্সট পয়েন্ট, বৃক্কীয় নালিকা দ্বারা ক্ষরণ। বৃক্কীয় নালিকা দ্বারা ক্ষরণে বলতে পারি যে বৃক্কের নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকার কোষগুলি রক্ত থেকে বিভিন্ন বস্তু অপসারিত করে এবং বৃক্কীয় নালিকা পথে মূত্রে ক্ষরণ করে। যেমন পেনিসিলিন, কয়েক প্রকার জৈব অ্যাসিড, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন প্রভৃতি। নতুন বস্তুর উৎপাদন। বৃক্কীয় নালিকার আবরণী কলাকোষ থেকে কয়েক প্রকারের নতুন পদার্থ সৃষ্টি হয়, মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। যেমন অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ফেনল, এরিথ্রোপয়েটিন প্রভৃতি মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবার ক্ষমতা রাখে। এখন আমরা একটু জেনে নেব যে এখানে আমরা দেখব কি কয়েক ধরনের কোষের সৃষ্টি হবার ক্ষমতা রাখে। কীরকম দেখা যায় না, বলা হচ্ছে কি এই যে অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, গ্লোমেরিউলাস, এখানে 3 ধরনের কোষ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা কোষ, একটা হচ্ছে ল্যাসিস কোষ, একটা জাক্সটাগ্লোমেরিউলার কোষ। ম্যাকুলা ডেন্সা কোষ অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, গ্লোমেরিউলাসের মাঝখানে সৃষ্টি হয়। এই যে ম্যাকুলা ডেন্সা কোষের প্রধানত কাজ কি? ম্যাকুলা ডেন্সা কোষের প্রধানত কাজ আমরা দেখি হেল্পস টু রেগুলেট গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অর্থাৎ গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল পদার্থ সৃষ্টি হতে সাহায্য করে। যদি ম্যাকুলা ডেন্সা কোষের মধ্য দিয়ে রক্ত পরিবহন যদি বেশি ঘটে তাহলে ফিল্ট্রেশনের পরিমাণ কমে যাবে, যদি রক্ত পরিবহন কমে যায় ফিল্ট্রেশনের পরিমাণ বৃদ্ধি পাবে। একে বলা হয় টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক। ল্যাসিস কোষটা কোথায় দেখতে পাওয়া যায় বা ল্যাসিস কোষ বলতে কি বুঝবো? আমরা দেখি যে এটা মূলত থাকে অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, ম্যাকুলা ডেন্সা কোষের এই অঞ্চলে আমরা দেখি এই ল্যাসিস কোষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এর অপর একটা নাম আছে আগ্রানুলার কোষ বা এক্সট্রা গ্লোমেরিউলার মেসেঞ্জিয়াল সেল, এবং কারো কারো মতে এগুলো থেকে এই ল্যাসিস কোষ থেকে রেনিন হরমোন খরিত হয়। নেক্সট জাক্সটাগ্লোমেরিউলার কোষ। এই জাক্সটাগ্লোমেরিউলার কোষ কোথায় পাওয়া যায়? এটি অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকার বাইরের ও ভিতরের প্রাচীরে, অন্তর্মুখী ধমনিকার বাইরে ও ভিতরের প্রাচীর, বহির্মুখী ধমনিকার বাইরের ও ভিতরের প্রাচীরে আমরা দেখি এই জাক্সটাগ্লোমেরিউলার কোষ বা পলিকিশন কোষ দেখতে পাওয়া গিয়ে থাকে। এবং এই জাক্সটাগ্লোমেরিউলার কোষ এটা হচ্ছে স্মুথ মাসল সেল দ্বারা গঠিত হয় এবং যার মধ্যে রেনিন বর্তমান থাকে। আমাদের এই যে মানুষের রেচনতন্ত্রে আজকে আলোচনা করলাম বৃক্কের গঠন, বৃক্কের কাজ, নেফ্রনের বিভিন্ন অংশের গঠন, নেফ্রনের কাজ এবং মূত্র উৎপাদন পদ্ধতি। আজ এই পর্যন্তই থাকবে।